আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আসলে খুব বেশি ভালো থাকার কথা না, বিকজ তোমরা তো এসএসসি 26 ব্যাচ এন্ড সবচাইতে বাংলাদেশের ইতিহাসে মনে হয় সবচাইতে বেশি প্যারা গেছে এই এসএসসি 26 ব্যাচের উপর। একটা নতুন কারিকুলাম, তারপর আবার পুরাতন কারিকুলাম, এরকম অনেক ক্যাচাল, বহুত ক্যাচাল তোমাদের উপর দিয়ে গেছে। সো এই ক্যাচালগুলো তো আছেই, এবং এর ভিতর দিয়ে তো নিজেকে শক্ত রাখতে হবে। এবং এখানে তো আমরা কিছু করতে পারি না, তাই না? সিস্টেমকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, বাট আমরা পারবো আমাদের হাতে যতটুকু আছে ততটুকুকে ভালোভাবে ইউজ করতে। এখন যেই টাইমটা আছে ওই টাইমটাকে যদি তোমরা ভালোভাবে ইউজ করতে পারো, আই থিঙ্ক ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তো আজকে হচ্ছে পদার্থবিজ্ঞানের ফার্স্ট লেকচার, তোমাদের শর্ট সিলেবাসের প্রথম অধ্যায় যেটা, এবং বইয়ের প্রথম অধ্যায়, দশম শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায় বা নবম দশম শ্রেণীর। সো ক্লাস 9 যারা আছে তারা চলে দেখতে পারো ভিডিওটা। বাট এটা মেইন পারপাস বা মেইনলি হচ্ছে এসএসসি 26 ব্যাচকে উদ্দেশ্য করে বানানো এটা। তো আজকে আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, ইংলিশ হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড দেয়ার মেজারমেন্ট। তো এই অধ্যায় আসলে কি কি আছে? এই অধ্যায় আছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, মানে পদার্থবিজ্ঞান কিভাবে আসলো। আজকে পদার্থবিজ্ঞান বইটা তো পড়বা, সো প্রথম অধ্যায় কি থাকে সাধারণত ওই বইটার ব্যাপারে একটু ধারণা দেয় বা ওই সেক্টরটার ব্যাপারে ধারণা দেয়। তো এই অধ্যায়টা সেম পদার্থবিজ্ঞান সেক্টরটার ব্যাপারে তোমাকে একটু ধারণা দিবে। তারপর পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে ঘটছে, কোন কোন বিজ্ঞানের অবদান আছে, প্লাস পদার্থবিজ্ঞানের সাথে ম্যাথের তো একটা মানে বড় ধরনের সম্পর্ক, সেটা তো জানোই, তাই না? সো পদার্থবিজ্ঞানের ম্যাথ গুলো করতে হলে তোমাকে কি কি করতে হবে বা কি বিষয়গুলো জানতে হবে, সেগুলোর ব্যাপারে একটা ইনিশিয়াল আইডিয়া পাবো। আর অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, যদি ক্লাসে ঢুকি তারপরে দেখতে পাবা। তো চলো শুরু করি। প্রত্যেকটা ক্লাসের শুরুতে বলিনি যে একেবারে চারপাশে ডিস্ট্রাকশন সরিয়ে একেবারে ভিডিওটাকে ফুল স্ক্রিন করে তারপর দেখা শুরু করো, যাতে ফুল কনসেন্ট্রেশন তোমার এই দিকে ক্লাসের দিকে থাকে। তো আজকে আমাদের প্রথম যে অধ্যায়টা দশম শ্রেণীর ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড দেয়ার মেজারমেন্ট, চলো শুরু করি। তো প্রথমে পদার্থবিজ্ঞান কি সেটা জানার আগে বিজ্ঞান কি সেটা একটু জানি, চলো। সায়েন্স, ফিজিক্স কি সেটা জানার আগে সায়েন্স কি সেটা একটু জানি, চলো। তো বিজ্ঞান ব্যাপারটা কি? আমাদের চারপাশে যা দেখি, তাই না? এই যে ধরো ইন্টারনেটের মাধ্যমে তুমি ভিডিও দেখছো, তোমার হাতে একটা ফোন আছে, অথবা তুমি একটা ল্যাপটপ বা কম্পিউটারে আমার ভিডিওটা দেখছো, আমি ভিডিও করছি এখানে একটা বোর্ডে এই ডিসপ্লেতে এই যে সুন্দর সুন্দর ছবিগুলো দেখা যাচ্ছে, সবগুলোই তো বিজ্ঞানের অবদান। স্পেসিফিক ভাবে বললে টেকনোলজি বা প্রযুক্তির অবদান, বাট প্রযুক্তির ভিত্তি কি? বিজ্ঞান, তাই না? তো চারপাশে যত যাই দেখি, ধরো এই স্যাটেলাইটের কথা বলো, তারপর ধরো এই যে মরণাস্ত্র, যুদ্ধক্ষেত্রে যেগুলো ইউজ করা হয় সেই অস্ত্রগুলোর কথা বলো, তারপর আরো কত আছে, দাঁড়াও কতগুলা বিজ্ঞানের উদাহরণ কতগুলা। তারপর ধরো এই যে রকেট, ইলন মাস্কের স্পেস এক্স এর যেটা রকেট, না এটা স্পেস এক্স না, এটা হচ্ছে নাসার একটা রকেট, তো যেটার মাধ্যমে মহাকাশে মানুষ যায়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যায়, তারপর হচ্ছে পৃথিবীর বাইরের বিভিন্ন গ্রহে বসতি স্থাপন করার চেষ্টা করছে, সেগুলোতে যায়, সবগুলোই তো বিজ্ঞানের অবদান। তারপর আরো কি, হ্যাঁ রকেটের আরো একটা ভিডিও আছে, এইটা মেবি স্পেস এক্স এর, হ্যাঁ এইটা হচ্ছে স্পেস এক্স এর। এটা কোথায়? এটা মেবি ফ্লোরিডার একটা জায়গায়, কোন একটা স্পেস স্টেশন না, রকেট লঞ্চ করে জায়গা থেকে, ওই জায়গাটা কি বলে, লঞ্চ প্যাড বলে, হ্যাঁ ওই জায়গার একটা ফুটেজ এটা। তারপর কি আছে দেখি, বিজ্ঞানের অবদানের ভিডিও দেখাইতেছে আমাদের। তারপর ধরো ইন্টারনেট, ধরো এই যে যত পাপ হইতেছে ইন্টারনেটে, তোমরা যে পাপগুলো করতেছো সেগুলোর অবদান এই বিজ্ঞান, মানে বিজ্ঞান তো ইন্টারনেট প্রোভাইড করছে, মানে ইন্টারনেটটা কিভাবে আবিষ্কৃত হয়েছে বা কিভাবে কাজ করে এটা তৈরি করছে কারা? বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা না, গবেষণার মাধ্যমে তৈরি করছে না। তো সবগুলোর ব্যাপারে আমরা অল্প অল্প করে জানবো আজকের ক্লাসে বা এই পুরো অধ্যায়। তারপর তোমরা যে অনেকে গেমসে এডিক্টেড, সারাদিন গেমস খেলো, তো একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের বর্ণমালা একাডেমি থেকে ফোন করা হয়েছিল অনেকে, তো অনেকে ফোন কাটে দিয়ে বলছে যে ভাই, মানে ফোন দেওয়ার পরে বলছে ভাই রাখেন তো, গেমস খেলতেছি, ডিস্টার্ব করেন না, পরে কথা বলবো। আচ্ছা, তারপর আর কত কিছু আছে, এই যে স্পেস স্টেশনের ছবি আছে, পৃথিবীর বাইরে যাচ্ছে, একটু আগে যেটা বলছিলাম, তো সবগুলো হচ্ছে বিজ্ঞানের অবদান। ও তারপর হচ্ছে যে অটোমেশন বা রোবোটিক্স আর্ম, এখানে সিম্পল একটা রোবট দেখানো হচ্ছে বা রোবোটিক্স আর্ম দেখানো হচ্ছে। আরো অনেক অ্যাডভান্স লেভেলের রোবট তোমরা নিজেরাই তৈরি করবা কিছুদিন পর, যখন উপর লেভেলে যাবা, বা অনেকে তোমরা স্কুল কলেজ থাকতেই তো বড় বড় রোবট তৈরি করো। আরো কি আছে বিজ্ঞানের অবদান? তো এই যে সবগুলো দেখলাম, ও আচ্ছা আরো আছে ভাই কতগুলা। তা এটা হচ্ছে কিউরিসিটি রোভার, যেটা মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল মানুষের পক্ষ থেকে, মানে নাসা দিয়ে পাঠানো হয়েছিল মঙ্গল গ্রহের ছবি, যে একটা ছবি তুলছে। সো এটা হচ্ছে কিউরিসিটি রোভার, এটাও তো বিজ্ঞানের অবদান, তাই না? স্পেসিফিক ভাবে বললো পদার্থ বিজ্ঞানের অবদান। তো বিজ্ঞান কি, এখন আসি বিজ্ঞান ব্যাপারটা আসলে কি। তো অনেক কিছু দেখলাম যে এইটা বিজ্ঞানের অবদান, ওইটা বিজ্ঞানের অবদান, এগুলো তো জাস্ট মজার জন্য বুঝলাম, বাট বইয়ের পড়াটা তো পড়তে হবে, তাই না? তো বইতে কি বলছে বা বিজ্ঞান জিনিসটা আসলে কি, বইয়ের পড়ার পরে যায় বিজ্ঞান জিনিসটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করি। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। শব্দটাকে একটু ভাঙার চেষ্টা করো। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞানকে সাধারণভাবে ধরো আমি জানি, ধরো একটা ব্যাপার জানি, যে কোনো একটা জ্ঞান আমার আছে, সো ওইটা
কে বিজ্ঞান বলা হবে না, বিজ্ঞান বলা হবে কোনটাকে? বিশেষ জ্ঞান। এখন তো ভাই ব্যাস লেগে গেছে, বিশেষ জ্ঞান আমরা সব অনেক কিছু জানি, তার ভিতর কোনটা বিশেষ কোনটা অবিশেষ সেটা বুঝবো কিভাবে? এটা জাস্ট শব্দটাকে ব্রেকডাউন করলাম, বাট বিজ্ঞান মানে কি সেটা বইয়ের ভাষায় একটু বুঝি, তারপর আমি বুঝি। বই আমাদের কি লেখা আছে? বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে। বিজ্ঞান মেইনলি যে জিনিসটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে আমাদের চারপাশে যে জিনিসগুলো ঘটে, আমাদের প্রাকৃতিক পরিবেশে যে জিনিসগুলো ঘটে সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে। ধরো যে কোনো একটা জিনিস ঘটলো আগেকার দিনে, এখন ধরো আমরা অনেক কিছুই জানি, আমাদের চারপাশে পরিবেশে কি ঘটবে, ধরো আবহাওয়ার ব্যাপারটা চিন্তা করি, আজকে বৃষ্টি হবে না রোদ উঠবে পরের দিন, সেটার ব্যাপারে আমরা আগে থেকে আইডিয়া করতে পারি। বাট অনেকদিন আগে যখন মানুষ আসলে কিছুই জানতো না, যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে মানুষ ভাবতো যে দেবতাদের অভিশাপ মনে হয়, তো ওই সময় মানুষ কিভাবে চিন্তা করতো? তখন কিভাবে চিন্তা করতো মানুষ? তখন যেভাবে চিন্তা করতো তাদের ওই চিন্তার পদ্ধতিটা হচ্ছে একটা বিজ্ঞান। মানে কি একটু বুঝাই। ধরো একজন বিজ্ঞানী, উনি দেখলো যে বছরের একটা দিন সূর্যগ্রহণ হচ্ছে, তো সূর্যটা ঢেকে যাচ্ছে। তখন উনি কি করলো? উনি চিন্তা করা শুরু করলো, এটা কি আসলে দেবতার অভিশাপ, নাকি এখানে আরো অনেক কিছু আছে, এখানে অন্য কিছু কি আছে, এটার পিছনে রিজনটা কি? তখন উনি কি করলো? পর্যবেক্ষণ করা শুরু করলো। উনি হয়তো একটা টেলিস্কোপ নিজে হাতে বানায় তারপর দেখার চেষ্টা করলো। সেই দেখো, প্রথমে উনি একটা ঘটনাকে অবজার্ভ করছে, মানে উনি একটা ঘটনা দেখছে যে সূর্য ঢেকে যাচ্ছে, এইটা উনি দেখছে। এখন ওনার মনে সন্দেহ হয়েছে এটা কি আসলে দেবতার অভিশাপ, নাকি এখানে আরো অনেক কিছু আছে বা এটার ব্যাকগ্রাউন্ডে কিছু আছে। সো এটা সন্দেহ হওয়ার পর ওনার মনে একটা প্রশ্ন তৈরি হলো। এই প্রশ্নটাই কিন্তু বিজ্ঞানের উৎপত্তি বা বিজ্ঞানের সৃষ্টি এই প্রশ্ন করা থেকে। তো তোমাদের ক্ষেত্রে অনেকে হয় যে প্রশ্ন করেন, এবং এখানে সব দোষ তোমাদের না, আসলে আমাদের টিচারদেরও দোষ আছে, আমরা অনেকে প্রশ্ন নিতে পারি না। বাট বিজ্ঞানের মেইন ব্যাপারটাই কিন্তু এইটা, বিজ্ঞানের মেইন মজাটা এইটা, তোমাকে প্রশ্ন করা শিখতে হবে। কোনো স্যার যদি প্রশ্ন করাকে নিরুৎসাহিত করে তাহলে বুঝবা ওই স্যারের ভিতর সমস্যা আছে। আমি এটা ডিরেক্টলি বললাম। তো যাই হোক, আমরা টপিকের বাইরে চলে যাচ্ছি। তো বিজ্ঞানের উৎপত্তিটা কিন্তু এইভাবে হয়েছিল যে কোশ্চেন করার মাধ্যমে। তো ওই বিজ্ঞানী কি করলো, যেই টপিকে ছিলাম, যে ওই বিজ্ঞানী কি করলো? প্রশ্ন করলো যে এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণটা কিভাবে ঘটে। তারপর উনি কি করলো? পর্যবেক্ষণ করলো। পর্যবেক্ষণ করলে দেখলো যে সূর্য এইভাবে ঘুরে, পৃথিবী এইভাবে ঘুরে, তারপর মাঝামাঝি অবস্থানে চলে আসলে তখন চন্দ্রগ্রহণ হয়। উনি এটা পর্যবেক্ষণ করলো। এরপর ওই ডেটাটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে, উনি চিন্তা করলো, লেখালেখি করলো, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করে উনি একটা সিদ্ধান্ত নিল। এভাবে আমরা বৈজ্ঞানিক কোনো সূত্র বা তত্ত্ব পাই। আশা করি এতটুকু বুঝছো যে বিজ্ঞানের উৎপত্তিটা কিভাবে হয়েছে এবং কোন বিজ্ঞানীর কি অবদান আছে, এগুলো আমরা পরবর্তী স্লাইডে জানবো। তো বইয়ের এই লাইনটা বুঝছি, বিজ্ঞান হলো বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে। মানে বিজ্ঞান হচ্ছে প্রকৃতিতে, আমাদের চারপাশে বা প্রকৃতিতে যে জিনিসগুলো ঘটে সেগুলোকে পর্যবেক্ষণ করে বা ব্যাখ্যা বিশ্লেষণ করে। এবং ব্যাখ্যা বিশ্লেষণ শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ করলেই হবে, পরবর্তীতে কি ঘটবে সেটার ব্যাপারে একটা ক্লিয়ার কাট আইডিয়া দিতে পারে। মানে ক্লিয়ার আইডিয়া না দিতে পারলেও একটা ধারণা দিতে পারে। যেমন ধরো আবহাওয়ার ব্যাপারে কি আমরা কি ভবিষ্যৎবাণী করি? আমরা কিন্তু ভবিষ্যৎবাণী করি না। বা যারা আবহাওয়াবিদ তারা কি ভবিষ্যৎবাণী করে আবহাওয়ার ব্যাপারে? না, তারা খুব ভবিষ্যৎবাণী করে না। তারা বিজ্ঞানের মাধ্যমে, বিজ্ঞানের সূত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করে যে কালকে আসলে কিরকম থাকবে, আবহাওয়াটা কিরকম থাকবে। অন্য যে কোনো ক্ষেত্রে ধরো এই যে এইটাকে আমি উপরে ছুঁড়ে মারলাম, এটা কতটুকু উপরে উঠবে, আমি কতটুকু শক্তি প্রয়োগ করবো, এটা কিন্তু আমরা বিজ্ঞানের সূত্র প্রয়োগের মাধ্যমে বের করে ফেলতে পারি। এটা কিন্তু কোনো জাদু না, বা এটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী না যে আমি এই বল প্রয়োগ করে মারলে এতটুকু উপরে উঠবে বা এতটুকু উপরে উঠবে। এটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী না। জাস্ট আমি মানে ধরো আমি আগে থেকে জানি এতটুকু, এই ধরো এই পর্যবেক্ষণ করলাম, এইটার ভর ধরো এটার ভর 50 গ্রাম। এখন আমি এইটাকে ধরো 10 নিউটন বল প্রয়োগ করলে মারলাম, তাহলে এতটুকু উঠলো। এখন কি করলাম? আমি ওইটাকে পর্যবেক্ষণ করে, ওইটাকে অ্যানালাইসিস করে আমি একটা সূত্র তৈরি করলাম। তো সূত্রটা তৈরি করার পর কি হলো? এখন শুধুমাত্র এই জিনিসটা না, আমি যদি এইটাকে উপরে মারি তখন কতটুকু উপরে উঠবে সেটাও আইডিয়া নিতে পারবো। তারপর এইটাকে যদি উপরে ছুঁড়ে মারি কতটুকু উপরে উঠবে সেটার ব্যাপারে আইডিয়া নিতে পারবো। তারপর ধরো এই ক্যালকুলেটরটা, এটাকে যদি উপরে ছুঁড়ে মারি কতটুকু উপরে গিয়ে নেমে আসবে বা কতটুকু উপরে যাবে, সবগুলোর ব্যাপারে আমরা আসলে ভবিষ্যৎবাণী করতে পারবো। এটা আসলে ভবিষ্যৎবাণী না, এটা হচ্ছে বিজ্ঞানের সূত্রের ম্যাজিক না, আসলে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করে আমরা আসলে এগুলো জানতে পারি। তো বিজ্ঞানের পারপাসটাই আসলে এইটা। আশা করি এটা বুঝছো যে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। আই হোপ এই লাইনটার অর্থ বুঝছো। তো এখন সায়েন্স শব্দ, বিজ্ঞান শব্দটার মানে তো বুঝছিলাম যে বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান, বাট বিজ্ঞানের ইংলিশ হচ্ছে সায়েন্স। এখন সায়েন্স শব্দটা কোথা থেকে আসছে? সায়েন্স শব্দটা একটা লেটিন শব্দ থেকে আসছে, যা মানে লেটিন শব্দটা হচ্ছে সায়েন্টিনা, যেটার অর্থ হচ্ছে জ্ঞান। মানে বাংলায় আমরা তো বলি বিশেষ জ্ঞান, বাট ইংলিশে বা লেটিন যে শব্দটা থেকে আসছে সেটা জ্ঞান কি আসলে সায়েন্স বলা হয়।
তোমাদের বইতে ছিল না, জাস্ট জানার জন্য আমি অ্যাড করে দিছি। বাংলা ভাষায় বিজ্ঞান শব্দটির অর্থ বিশেষ জ্ঞান, যেটা তো একটু আগে বলছি। তো এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান। বিজ্ঞান কি এই জিনিসটা তো বুঝলাম, যে বিজ্ঞান হচ্ছে আমাদের চারপাশে পরিবেশে যে জিনিসগুলো ঘটে, প্রাকৃতিক পরিবেশে ধরো গাছপালা যা কিছু সবকিছুকে ব্যাখ্যা বিশ্লেষণ করে, এর ভিতরে কি ঘটছে এগুলোকে এক্সপ্লেইন করে, এইগুলো হচ্ছে বিজ্ঞান। ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, পর্যবেক্ষণ করে, এইগুলো হচ্ছে বিজ্ঞান। আই হোপ এইটা বুঝছো। এতটুকু বুঝছো কিনা একটু কমেন্টে জানাও, এবং এতটুকুর ভিতর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে সেইটাও একটু জানিয়ে দাও, তাড়াতাড়ি কমেন্ট করে এটা জানিয়ে দাও। আচ্ছা, এরপর হচ্ছে পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স। বিজ্ঞানের সবচেয়ে মানে বড় শাখাগুলোর ভিতরে একটা বা ফান্ডামেন্টাল শাখাগুলোর ভিতরে একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স। ফিজিক্সকে বলা হয় থাকে রয়্যাল সাবজেক্ট। অনেক ভাইরা দেখবা বলে ফিজিক্স হচ্ছে রয়্যাল সাবজেক্ট, এন্ড অবভিয়াসলি আমার সবচেয়ে মানে পছন্দের সাবজেক্ট হচ্ছে পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স। দাঁড়া একটু পানি খেয়ে, হাঁপাই গেছি পুরো। আচ্ছা, আমি কি খুব দ্রুত যাচ্ছি? যদি খুব দ্রুত যাই একটু কমেন্ট করে জানো, তাহলে আমি আস্তে আস্তে পড়ানোর ট্রাই করবো, বিকজ অনেকে আমাকে বলে আমি খুব দ্রুত কথা বলি। আচ্ছা, পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের ব্যাপারে আমাদের স্লাইডে কি লেখা দিচ্ছে দেখি। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের প্রাচীনতম শাখা। তো তোমরা তো এখন আমি তো আগে বলছিলাম যে তোমরা যখন উপরে ক্লাস উঠবা তখন হচ্ছে সায়েন্স নিবা যারা, তারা দেখতে পাবা যে বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে। পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে রসায়ন, জীববিজ্ঞান বা বায়োলজির অনেকগুলো। তো বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম শাখাগুলোর ভিতরে একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স। এটার উৎপত্তি অনেক বছর আগে হয়েছে, এন্ড এটার শুধুমাত্র একজন বিজ্ঞানীর অবদান, অন্য অনেক বিজ্ঞানের অবদান আছে। এবং এই যে ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান, এটাকে সমস্ত বিজ্ঞানের মানে বলতে পারো মাতা পিতা এই টাইপের কিছু বলতে পারো, বিকজ ফিজিক্স থেকে অন্য অনেক বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। রসায়ন বলো বা জীববিজ্ঞান হয়তো খুব একটা বেশি কাজে লাগে না, বাট অন্য অনেক জায়গায় ফিজিক্স বা পদার্থ বিজ্ঞানটাকে কাজে লাগে। আর সবচেয়ে মজার সাবজেক্ট ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, সবচেয়ে মজার সাবজেক্ট, বিকজ এখানে তুমি একটা সূত্র যদি পড়ো বা একটা জিনিস যদি বুঝতে পারো, মেইন জিনিসটা যদি বুঝতে পারো, বেসিকটা যদি বুঝতে পারো, তখন কিন্তু তোমার আর কোনো প্যারা হবে না, বিকজ তখন তুমি সবগুলো ম্যাথ বলো অন্য কনসেপ্ট বলো সেগুলো ভালোভাবে বুঝতে পারবা। এখানে মুখস্থ করার মতো খুব একটা বেশি প্যারা হবে না। আচ্ছা, পদার্থবিজ্ঞান তো বুঝলাম। বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান, কারণ এই যে একটু আগে যেটা বললাম, বিজ্ঞান অন্য বিজ্ঞানগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিজ্ঞান চর্চা শুরু করেছিলেন। তো জ্যোতির্বিজ্ঞানের কথা একটু আগে বললাম, যে এই যে চাঁদ সূর্য আমাদের চারপাশে কিভাবে ঘুরে। তোমরা তো ছোটবেলায় গল্প শুনছো না, যে একজন বিজ্ঞানীকে, বা আগেকার দিনে তো এরকম আমাদের মতো বিজ্ঞানী ছিল না, এখনকার যুগে যেরকম দেখো পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং, তারপর জীববিজ্ঞান নিয়ে গবেষণা করে, রসায়ন নিয়ে গবেষণা করে, এরকম মানুষ আলাদা আলাদা। আগেকার যুগে কিন্তু এরকম ছিল না। আগেকার দিনে একজন মানুষ, শুধুমাত্র একজন মানুষ, উনি হচ্ছে গুরু হতো, এবং উনি হচ্ছে কিছু শিষ্যদের নিয়ে স্কুল টাইপের কিছু একটা করতো, এবং ওইখানে হচ্ছে উনি যে জ্ঞানগুলো অর্জন করতে পারতো সেগুলা স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দিত, আবার স্টুডেন্টদেরকে নিয়ে বা ওনার শিষ্যদেরকে নিয়ে একসাথে গবেষণা করে নতুন নতুন জ্ঞান আবিষ্কার করতো বা বিজ্ঞানের নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করতো। সো আগেকার দিনে এরকম বিজ্ঞানীরা, ধরো গ্যালিলিও, তারপর হচ্ছে কোপারনিকাস, আর অনেক বিজ্ঞানীরা এই যে আমাদের চাঁদ সূর্য এই যে গ্রহগুলো চারপাশে ঘুরে কিভাবে, এইগুলোর ব্যাপারে ধারণা মানে এগুলোর ব্যাপারে গবেষণা শুরু করেছিলেন। এন্ড ফিজিক্সের মানে বিজ্ঞানের একটা শাখা তো পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স বা পদার্থ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। সো এইটার ব্যাপারে কিন্তু ওই কত হাজার হাজার বছর আগে থেকে, খ্রিস্টের জন্মের কত বছর আগে, খ্রিস্ট মানে হচ্ছে খ্রিস্টপূর্ব মানে কি, মানে হচ্ছে আমাদের যেই সাল, আমরা এখন কত 2025 সাল না, সো 25 সাল, এটা হচ্ছে মানে 2500 সাল আগে। এই যে সাল গণনা, এই সাল গণনা শুরু হওয়ার আগে যেসব বিজ্ঞানীরা ছিলেন, ওনারা কিন্তু এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা শুরু করছিলেন, বা পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের একটা শাখা জ্যোতির্বিজ্ঞান, এটা নিয়ে গবেষণা শুরু করেছিলেন। এই জন্য বলা হয় থাকে পদার্থবিজ্ঞান ফিজিক্স হচ্ছে বিজ্ঞানের প্রাচীনতম শাখা, বিজ্ঞানের সবচেয়ে প্রাচীনতম শাখা বলা হয় থাকে পদার্থবিজ্ঞানকে। হ্যাঁ, আচ্ছা, পদার্থবিজ্ঞান আসলে কি নিয়ে কাজ করে? পদার্থবিজ্ঞান আসলে পদার্থ এবং তার গতির বিজ্ঞান। পদার্থবিজ্ঞান মেইনলি যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে পদার্থ। বিজ্ঞান কি নিয়ে কাজ করে? জীব জড় সবকিছু নিয়ে কাজ করে, বাট পদার্থবিজ্ঞান আসলে পদার্থকে নিয়ে কাজ করে, যে কোনো একটা পদার্থ এবং তার গতিকে নিয়ে কাজ করে। পদার্থবিজ্ঞানের ব্যাপারটাই, মেইন ব্যাপারটা হচ্ছে পদার্থ, যে কোনো একটা পদার্থ এবং তার গতি, এইটা নিয়ে কাজ করে। সো পদার্থবিজ্ঞানের কয়েকটা ভাগ আছে, এবং ভাগগুলো কিভাবে কাজ করে, কোনটা কি বলে, সবগুলো আমরা দেখব একটু পর। আচ্ছা, আগে এইগুলো ব্রেকডাউন করি একটু। তো ফিজিক্স শব্দটা কিভাবে আসছে? ফিজিক্স শব্দটা হচ্ছে গ্রিক একটা শব্দ, ফুসিস থেকে আসছে, যার মানে হচ্ছে প্রকৃতি, বা মানে তর্জমা করলে অর্থ করলে দাঁড়ায় প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। তো ফিজিক্স মানে হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, বাট মেইনলি যদি একেবারে তুমি স্পেসিফিক ভাবে বলতে চাও, প্রকৃতির যে বস্তুগুলো বা পদার্থগুলা, এই পদার্থগুলো সম্পর্কিত জ্ঞান কি বলা হয় থাকে ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান। আই হোপ এতটুকু বুঝছো। আচ্ছা, পদার্থ বিজ্ঞান বিষয়ের পর কি আছে দেখি।
পদার্থবিজ্ঞান হলো গণিতের বাস্তব রূপ। এই যে একটু আগে যেটা বললাম, ধরো এই পদার্থটা বা এই একটা বস্তুটা আমি ধরো এই যে উপরে মারলাম, ছুরি মারলাম, কতটুকু উপরে উঠবে, এটা কিন্তু আমরা ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের সূত্র প্রয়োগ করে জানতে পারি, এবং এই কাজটা কিভাবে করি, ম্যাথমেটিক্স এর মাধ্যমে করতে পারি। সো আরেকটা জিনিস জানবা, আমি যতই ফিজিক্স নিয়ে মাতামাতি করি, সব বিজ্ঞানে মানে বিজ্ঞানের সবগুলো শাখায় যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে ম্যাথ বা গণিত। গণিতের কোনো বিকল্প নাই। তো ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, জীববিজ্ঞান বলো, সব জায়গায় এই গণিতের ব্যবহার আছে। সো যদি একটু আগে আমি খুব লাফালাফি করছিলাম যে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স হচ্ছে গণিতের মানে কি বলে বিজ্ঞানের সবচেয়ে মাতা পিতা টাইপের কিছু, বাট যদি মেইনলি মাতা পিতা বা মেইন যেই জিনিসটা সব জায়গায় কাজে লাগে সেটা হচ্ছে ম্যাথ বা গণিত। তো পদার্থবিজ্ঞান হচ্ছে গণিতের বাস্তব রূপ, মানে গণিতের বাস্তব প্রয়োগটা। গণিত তো আমরা খাতা কলমে করি, ওইটার বাস্তব প্রয়োগ বা বাস্তব প্রয়োগটা আমরা হচ্ছে পদার্থবিজ্ঞানের মাধ্যমে দেখতে পাই। এখানে বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশ দ্বারা প্রকৃতির বিভিন্ন ঘটনাকে বর্ণনা করা হয়। এটাকে যেটা বললাম যে প্রকৃতির বিভিন্ন, এটা তো প্রকৃতির ভিতরে, তাই না, আমাদের চারপাশে এনভায়রনমেন্টের ভিতরে। এটা যদি ছুড়ে মারে কতটুকু যাবে, বা একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে কতটুকু ক্ষতি হতে পারে, একটা গাড়ির ইঞ্জিনের পাওয়ার কতটুকু থাকলে সে কত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে পারবে, বা কত সময় কত দূরত্ব অতিক্রম করতে পারবে, সবকিছু ছিল পদার্থবিজ্ঞানের মাধ্যমে ডিফাইন করা হয়। এই যে আরো একটা লাইন লেখা আছে, পদার্থবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যার লক্ষ্য আমাদের চারপাশের বিশ্বকে বোঝার চেষ্টা করা। বিজ্ঞানের লক্ষ্য যেরকম আমাদের চারপাশের বিশ্বকে বোঝার চেষ্টা করা, পদার্থবিজ্ঞানের লক্ষ্য এরকম আমাদের চারপাশের বিশ্বকে বোঝার চেষ্টা করা। এরপরে কি আছে দেখি, এরপর হচ্ছে এই যে একটু আগে যেটা বলছিলাম সেটাই লেখা আছে যে সবচেয়ে মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান, মানে বিজ্ঞানের সবচেয়ে মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান। এর উপর ভিত্তি করে এই যে একটু আগে যেগুলো বলছিলাম ওগুলো স্লাইডে লেখা আছে, এর উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়ে আছে, রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়ে আছে, জীববিজ্ঞানের উপর ভিত্তি করে আরো অনেক বিষয় দাঁড়িয়ে আছে। সো এই বইটা যে লেখছে, আমি জানি না কে লেখছে, সো আমার ধারণা সে হচ্ছে খুবই পদার্থবিজ্ঞান প্রেমী, মানে তার পদার্থবিজ্ঞানের উপর অনেক বেশি বায়াস নেই, মানে পদার্থবিজ্ঞানের প্রতি পুরাই বায়াসড। সে দেখো কোনো গোনাই ধরে না, রসায়ন বলো জীববিজ্ঞান বলো অন্যগুলোকে সে গোনাই ধরে নেই, যদিও সবগুলোর ইম্পর্টেন্স আছে। এরকম ভাবে ফালাই দিবা না যে এগুলো করলে কিন্তু তোমরা রিয়েল লাইফে যেরকমই করবা বা একাডেমিক লাইফেও কিন্তু ওইভাবে সাফার করবা। অনেকে দেখছি যে জাস্ট ফিজিক্স পড়ে, ম্যাথ পড়ে, বায়োলজি এন্ড কেমিস্ট্রি একটু পড়ে, তারপর গিয়ে এডমিশন টাইমে বলো, তারপর হচ্ছে এসএসসি তে বলো, সেই লেভেলের একটা মারা খায়। আচ্ছা, মোটিভেশন পরে হবে। সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখায় পদার্থ, মানে এখন হচ্ছে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ, শক্তি এবং দুইয়ের মাঝে অন্তঃক্রিয়া বা ইন্টারাকশন সেটাকে বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। যদি বলে, যদি সৃজনশীলের 1 নম্বরের প্রশ্ন আসে বা 2 নম্বরের প্রশ্ন আসে যে পদার্থবিজ্ঞান জিনিসটা কি, তখন এই লাইনটা লিখতে পারো যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি এবং এই দুইয়ের মাঝে ইন্টারাকশন, দুইয়ের মাঝে যে ইন্টারাকশন হয় সেটাকে বোঝার চেষ্টা করে, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স। আই হোপ এটা তোমরা বুঝছো। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে দেখি তো। হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে, আরেকটু উপরে উঠানো যায়। ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, এরপর কি, এরপর হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর বা স্কোপ অফ পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই না, বিজ্ঞানের অন্য যে কোনো শাখা এই শাখার উপর ভিত্তি করে গড়ে উঠছে। উত্তরে যেটা বলছি এটাই লেখা আছে। সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান যে ইলেকট্রনিক্স এর। আচ্ছা, এখানে কিছু কথা বলি যে তুমি যে ভিডিওটা দেখছো ফোনের মাধ্যমে দেখছো, এই ফোনের মেইন পার্ট কি, প্রসেসর, তাই না? তুমি যদি কম্পিউটারের মাধ্যমে দেখে থাকো, অনেকেই জানো, যাদের কম্পিউটারের ব্যাপারে আইডিয়া আছে, যে কম্পিউটারের মেইন পার্ট হচ্ছে প্রসেসর। সো প্রসেসর বলো বা মাদারবোর্ড বলো, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স এর অবদান, এবং ইলেকট্রনিক্স এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠছে। তোমরা যখন তোমরা যদি কি বলে ইঞ্জিনিয়ারিং পড়ো, ইঞ্জিনিয়ারিং এর ত্রিপলিতে যদি যাও, তাহলে তোমরা হচ্ছে এইগুলাকে পাবা। এগুলো খুবই পেইনফুল, ইলেকট্রনিক্স আসলে খুব পেইনফুল। সো সভ্যতার মানে আমাদের সভ্যতা কিভাবে গড়ে উঠছে, ইন্টারনেটের উপর ভিত্তি করে না। ইন্টারনেটের যে রেভলিউশনটা হয়েছে ভাই, মানে আগেকার দিনে কি হইতো, মানে একটা ডেটা এক জায়গায়, একজন মানুষ মারা গেলে 1 বছর পর মানুষ জানতো, বাট এখন কি যে কোনো তথ্য মুহূর্তের মধ্যে পাওয়া যায়। এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? ইন্টারনেটের মাধ্যমে না, বা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে না। এবং ইলেকট্রনিক ডিভাইসের মেইন যে পার্ট সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। এবং ইন্টারেস্টিং একটা কথা বলি, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কমপ্লেক্স যে আবিষ্কার সেটাকে বলা হয় থাকে এই যে মাইক্রোপ্রসেসর। দেখে প্রসেসর যে জিনিসটা, মাইক্রোপ্রসেসর মানব সভ্যতার হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স বা সবচেয়ে কঠিন যে আবিষ্কার, বা সবচেয়ে ফলপ্রসূ যে সবচেয়ে যেটার মাধ্যমে পুরা কি বলে শতাব্দী পরিবর্তন হয়ে গেছে, পুরো পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে যে মাইক্রোপ্রসেসর। সেটা কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। এই যে মাইক্রোপ্রসেসরের একটা ছবি আছে। আচ্ছা, এরপর কি আছে, তারপর
যে ফিজিক্স, ফিজিক্স তো এই জায়গায় থেমে থাকে না, ফিজিক্স অন্য অনেক শাখার সাথে ইন্টারাকশন করছে, মানে অন্য অনেক শাখার মিলিত হয়ে অন্য নতুন বিজ্ঞানের শাখা তৈরি করছে, যেমন অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোনমি এবং ফিজিক্স মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি করছে। তারপর হচ্ছে জৈব প্রক্রিয়া ব্যাখ্যার জন্য বা বায়োলজি রিলেটেড জিনিসপত্র ব্যাখ্যার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান এক করে তৈরি করা হয়েছে বায়োফিজিক্স। এরপর রসায়নের সাথে মিক্স করে, রসায়নের সাথে ফিজিক্সের অনেক মিক্স আছে, তোমরা ইন্টারমিডিয়েটে যদি যাও তখনই দেখতে পাবা যে কয়েকটা চ্যাপ্টার এসে একই রকম, মানে ধরো এই যে পদার্থটা, বারবার এই পদার্থটা উদাহরণ দিতেছে, সেই পদার্থটা কোন একটা মেটাল, ধাতু দিয়ে তৈরি, তো এটা ধাতুর গঠনটা কিরকম, অণু পরমাণু লেভেলে যখন যাবা তখন কিন্তু সেখানে কেমিস্ট্রি বা রসায়ন কাজ করবে, আবার ফিজিক্স বা পদার্থবিজ্ঞান কাজ করবে। অণু পরমাণুগুলো গতি কেমন, এটার ভিতরে যে অণু পরমাণুগুলো আছে সেগুলো কিন্তু সবসময় গতিশীল। আমাদের চারপাশে যে কোনো পদার্থ দেখি তার ভিতরে যে অণু পরমাণুগুলো আছে সবসময় কিন্তু গতিশীল থাকে, এর গতিটা কিভাবে হয়, তো সেটা কিন্তু পদার্থবিজ্ঞান আলোচনা করবে, পদার্থবিজ্ঞান থেকে সেটা আমরা পাই। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া অণু পরমাণু আবার গতিশীল হয় কিভাবে, ভাই গতি নিয়ে তো পদার্থবিজ্ঞানের কাজ, এবং সেটা আমরা যে ফিউচারে টাইম পাই কখনো সেটা দেখাই দেবো। আচ্ছা, তারপর ভূতত্ত্বে ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি করা হয়েছে জিওফিজিক্স। তারপর কি আর কিছু আছে, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে হচ্ছে মেডিকেল ফিজিক্স ইত্যাদি। তো পদার্থবিজ্ঞান আসলে সব জায়গায় কাজে লাগে, তোমার রিয়েল লাইফে বলো, রিয়েল লাইফে চারপাশে যা দেখো সবগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানের অবদান বলা যেতে পারে। এখন আসি পদার্থবিজ্ঞানের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স, আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্সের ভিতরে পার্থক্য কি, সংজ্ঞা দুইটা দেখি তারপর আমরা এক্সপ্লেন করি। ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে যেসব বস্তুর গতি আলোর গতির চেয়ে অনেক কম, সেই ক্ষেত্রে চিরায়ত পদার্থবিজ্ঞান খুবই, এই যে ক্লাসিক্যাল ফিজিক্সের আরেকটা নাম হচ্ছে বলবিজ্ঞানও বলা হয়ে থাকে। বলবিজ্ঞান কেন বলা হয় থাকে একটু পরে বলছি। তো যেসব বস্তুর গতি আলোর গতির চেয়ে অনেক অনেক কম, সেই সব ক্ষেত্রে চিরায়ত বলবিজ্ঞান খুবই সঠিক ফলাফল প্রদান করে সক্ষম, বা মেইনলি বললে যেসব বস্তুর গতি আলোর গতির চেয়ে অনেক কম সেইটাকেই বলা হয় থাকে, বা সেই বস্তু নিয়ে যেই ফিজিক্স কাজ করে বা সেই বস্তুর ঘটনা ব্যাখ্যা করে যেই ফিজিক্স, সেটাকে বলা হয় থাকে ক্লাসিক্যাল ফিজিক্স। আমাদের চারপাশে যেই বস্তুগুলো দেখি, গাড়ি বলো, ট্রেন বলো, রেল বলো, তারপর হচ্ছে রকেট বলো, সবকিছুর গতি তো অনেক কম, তাই না? যত গতিশীল হোক, আলোর গতি তো কত, 3.3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? তো কত বেশি, তাই না? এত বেশি বেগের ধারে কাছে হতো না আমাদের চারপাশের কোনো বস্তু। তো আমাদের চারপাশে যে গতিগুলো দেখি সেগুলো নিয়ে যে ফিজিক্স কাজ করে বা ফিজিক্সের যে অংশটা কাজ করে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। আর মডার্ন ফিজিক্স কোনটা? মডার্ন ফিজিক্স হচ্ছে যেসব বস্তুর গতি আলোর গতির কাছাকাছি সেই সব ক্ষেত্রে আধুনিক পদার্থবিজ্ঞান কাজ করে, মানে আলোর গতির কাছাকাছি। ধরো এই যে আমরা এই স্টুডিওতে কতগুলো লাইট আছে, আলোর মাধ্যমে তোমাকে দেখতে পাচ্ছ, আলোর তো কণা আছে, তাই না? তোমরা অনেক হয়তো জানো যে আলোর কণার নাম হচ্ছে ফোটন। এটা যেগুলো বলছে এগুলো বোঝার দরকার নেই, এটা কিন্তু এক্সট্রা। এই যে ক্লাসিক্যাল ফিজিক্স এন্ড মডার্ন ফিজিক্স খুব বেশি এক্সপ্লেনেশন তোমাদের বইতে নাই, জাস্ট দুইটা লাইন লেখা আছে, আমি তোমাদের বোঝার জন্য বলছি। তারপর হচ্ছে এই যে একটু আগে অণু পরমাণুর গতির কথা বললাম, তো অণু পরমাণুর গতি যেগুলা, এই ক্ষেত্রে কিন্তু মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান কাজ করে। তো আধুনিক পদার্থবিজ্ঞান এবং চিরায়ত পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্সের ভিতরে পার্থক্য কি বুঝলাম? ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে আমাদের চারপাশে যে গতিগুলো দেখি, একেবারে কম গতি যেগুলো দেখি সেগুলো নিয়ে কাজ করে, এবং মডার্ন ফিজিক্স যেটা সেটা হচ্ছে অনেক বেশি গতিশীল বস্তু, মানে আলোর গতির কাছাকাছি গতি যেসব বস্তুর সেগুলো নিয়ে কাজ করে। চিরায়ত বলবিজ্ঞানের মূলনীতি সমূহ নিউটনের গতিসূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, মানে ক্লাসিক্যাল ফিজিক্স গঠিত হয়েছে জাস্ট একজন মানুষের উপর ভিত্তি করে, যে লোকের মাথায় আপেল পড়ছিল ওই লোকের উপর ভিত্তি করে। মানে এই অনেকে বলে না মজা করে যে যদি নিউটনের মাথায় আপেল না পড়তো তাহলে হচ্ছে পদার্থবিজ্ঞান বই হয়েছিল 2-3 পৃষ্ঠা জাস্ট। অনেক ক্ষেত্রে কথাটা সত্যি আসলে, যে এই যে কি বলে পদার্থবিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের এই পার্টটা ক্লাসিক্যাল ফিজিক্স পুরোপুরি তৈরি হয়েছে বলতে গেলে নিউটনের গতিসূত্রের উপর ভিত্তি করে। এবং আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে এটার মূল নীতিগুলো বা এগুলো প্রতিষ্ঠিত হয়েছে ম্যাক্স প্লাঙ্ক এবং হচ্ছে আইনস্টাইন আর অনেক বিজ্ঞানীর উপর ভিত্তি করে বা তাদের সূত্রগুলোর উপর ভিত্তি করে। এই যে এটা এখন এখানে মেবি লেখা আছে যে চিরায়ত বলবিজ্ঞানের মূলনীতি সমূহ নিউটনের গতিসূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, আর আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের সূত্রগুলো বা আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স পুরোটা হচ্ছে আইনস্টাইন, তারপর ম্যাক্স প্লাঙ্ক আরো কয়েকজন বিজ্ঞানীদের সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তারপর হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স এর শাখাসমূহ হলো স্থিতিবিজ্ঞান, গতিবিজ্ঞান, চলবিজ্ঞান, কঠিন বস্তুর বলবিজ্ঞান, প্রবাহী বলবিজ্ঞান, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স ইত্যাদি। এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য দেখো।
আর আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের শাখাসমূহ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, তারপর হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব বা রিলেটিভিটি, পারমাণবিক পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ফিজিক্স এন্ড পারমাণবিক পদার্থ বিজ্ঞান এন্ড নিউক্লিয়ার ফিজিক্স ইত্যাদি। আশা করি বুঝছো আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বা চিরায়ত মানে ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞান এর ভিতর পার্থক্যগুলো কি কি। আই হোপ এটা বুঝছো। তো পদার্থবিজ্ঞানের ব্যাপারে অনেক কিছু বুঝলাম যে পদার্থবিজ্ঞান হচ্ছে এইটা 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 এইটা, পদার্থবিজ্ঞান এইটা এইটা করে, বাট পদার্থবিজ্ঞানের মাধ্যমে যেগুলো আমরা ভালো জিনিস পাইছি খারাপ জিনিস হতে পাইছি, তাই না? পদার্থবিজ্ঞানে এই যে একটু আগে বললাম মডার্ন ফিজিক্সের কথা, মডার্ন ফিজিক্সের অবদানই হচ্ছে এই যে নিউক্লিয়ার বম, যেটা যেটা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হয়েছিল। তো এর শুধু এইটা না, এই বোমটা না, আরো অনেক জিনিস আছে যেটা হচ্ছে এই পদার্থবিজ্ঞানের অভিশাপ বলা যেতে পারে, বা পদার্থবিজ্ঞানের মাধ্যমে তৈরি হয়েছে যেটা মানব সভ্যতার প্রতি অভিশাপ। তো প্রত্যেকটা জিনিসের যেরকম ভালো দিক আছে পদার্থবিজ্ঞানের সেরকম খারাপ দিক আছে। যেই জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে বা কিছু খারাপ মানুষ খারাপ কিছু জিনিস আবিষ্কার করছে, বা কিছু ভালো মানুষও ভালো কিছু জিনিস আবিষ্কার করছিল বাট সেটাকে খারাপ ভাবে ইউজ করা হচ্ছে। সো আই হোপ এই যে পদার্থবিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের স্কোপ এই পর্যন্ত বুঝছো। এরপরে আমাদের টপিক হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটা কিভাবে হলো। ওই যে বললাম না, প্লেটো, গ্যালিলিও, এরিস্টটল, তারপর তার থেকে নিউটন, এদের মাধ্যমে গুলো কিভাবে আসলো। তারপর হচ্ছে আমাদের চারপাশে যেই রাশিগুলো, মানে ধরো আমরা একটু আগে যেটা বলছিলাম যে একটা বস্তুকে ছুঁড়ে মারলো সেটা কত বলে যাবে, কতটুকু উপরে উঠবে, এগুলো হিসাব করার জন্য কিছু রাশি দরকার, সেগুলোর ব্যাপারে জানবো। তারপর হচ্ছে তো তোমাকে ধরো আমি একটা থাপ্পড় দিলাম, তুমি কতটুকু ব্যথা পাবা বা কত বল প্রয়োগ করে আমি তোমাকে থাপ্পড়টা দিলাম, এগুলোর ব্যাপারে ধারণা নিতে হলে যে পদার্থবিজ্ঞানের যেই অংশটা পড়া লাগবে সেটা হচ্ছে পরিমাপের জন্য মিটার, সেকেন্ড, তারপর হচ্ছে রাশিগুলো কিভাবে লেখে এগুলোর ব্যাপারে একটা ক্লিয়ার কাট আইডিয়া পেতে হবে। তারপর আরো কিছু আছে, ধরো আমাদের চারপাশে জিনিসপত্রগুলো কিভাবে পরিমাপ করব, কোন স্কেলের ব্যবহার কি, ভার্নিয়ার স্কেল কি, আরো কয়েকটা জিনিস আছে। তো সেগুলোর ব্যাপারে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডিটেইলসে আলোচনা করব। সো এটা হচ্ছে জাস্ট একটা ডেমো ক্লাস ছিল আমাদের কোর্সের। আমরা প্রথমেই বলে আসছিলাম যে আমাদের ক্লাস 10 এর জন্য ক্লাস 10 এ হচ্ছে ফ্রিতে দেওয়া হবে না ক্লাস, বিকজ অবভিয়াসলি এটা অনেক কস্টলি, সো এটা ফ্রিতে দেওয়া পসিবল না। এটা জাস্ট এ ডেমো ক্লাস অফ আওয়ার কোর্স। সো ইফ ইউ ওয়ান্ট টু এনরোল ইন আওয়ার কোর্স, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে সমস্ত ডিটেইলস দেওয়া থাকবে। আচ্ছা আমি বলে দিই, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং ম্যাথ দুইটা, এই টোটাল 5টা সাবজেক্ট দুই ভাগ করে পুরো সিলেবাস, তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে না, শর্ট সিলেবাসকে দুইটা ভাগ করে ফার্স্ট সাইকেল এন্ড সেকেন্ড সাইকেল। ফার্স্ট সাইকেলে অর্ধেক শেষ করে দেওয়া হবে এই 5টা সাবজেক্টে, সেকেন্ড সাইকেলে বাকি অর্ধেক শেষ করে দেওয়া হবে। সো এটার ব্যাপারে আর কি এটাই তো। সো এটা হচ্ছে 3 মাসে 3 থেকে 4 মাসে শেষ করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে এক একটা সাবজেক্টের এক একটা ক্লাস হবে এবং প্রতি সপ্তাহ শেষে না, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে পরীক্ষা হবে এবং তোমাদের অভিভাবকদের অভিভাবকদের জানানো হবে তোমাদের প্রোগ্রেসের ব্যাপারে, কতটুকু পড়লা। তারপর হচ্ছে আর কি করা হবে, হ্যাঁ তোমাদের যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে, ধরো ভাইয়া বকা দিচ্ছে বা থাকে না অনেক ধরনের প্রবলেম, সেই প্রবলেমের ব্যাপারে ভাইদের সাথে আলোচনা করতে পারবা, আইডিয়া নিতে পারবা, ভাইদের কাছ থেকে গাইডলাইন নিতে পারবা। সো এই তো প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা ভাবে পড়ানো হবে। আমি সে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স পার্টটা পড়াবো, আর অনেক ভাইয়েরা অন্য পার্টগুলো পড়াবে, তাদের ক্লাসের ডেমো ক্লাসে এই চ্যানেলে আপলোড হবে, সেখান থেকে দেখে নিতে পারো। সো মোস্ট প্রবলি 20 বা 21 তারিখ এই টাইপের সময় ক্লাস শুরু হবে। সো বাকি সবকিছু কমেন্ট বক্সে এন্ড ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিতে পারো। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে কোর্সের ক্লাসে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এন্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।